আচ্ছা, আজকে আমাদের ক্লাস হইল মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি আর কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা। আচ্ছা, প্রথমে একটা কথা একটু বলে রাখি যে মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি এই টার্মটা নিয়ে খুব ধোঁয়াশা কাজ করে আসলে। ঠিক আছে, এই টার্মটা মানে ঠিকঠাক করে বইয়ে লেখাও নাই, আবার হচ্ছে কোথাও ভালোভাবে দেওয়াও নাই যে এখান থেকে পড়লে ঠিকঠাক করে বোঝা যাবে। আসলে এই টার্মটা আসলে তাপ রসায়নের টার্ম। ডেল্টা জি বা মুক্ত শক্তির পরিবর্তন এই টার্মটা আসলে তাপ রসায়নের। ঠিক আছে, তাপ রসায়নের ডেল্টা জি রিলেটেড অনেকগুলো ইকুয়েশন দেখবা, কিন্তু এটা এখানে কেন লাগতেছে কারণ হচ্ছে মনে রাখবা এই জি জি আসলে এই গিভস ফ্রি এনার্জি, জি ফর গিভস ফ্রি এনার্জি, জি ফর হচ্ছে গিভস ফ্রি এনার্জি। গিভস হচ্ছে বিজ্ঞানী নাম থেকে আসছে, গিভস ফ্রি এনার্জি বাংলায় হচ্ছে মুক্ত শক্তি। ঠিক আছে, বাংলায় মুক্ত শক্তি। আচ্ছা, কিন্তু এই গিভস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি এটা কোথায় ইউজ করা হয় বা কেন ইউজ করা হয়? মূলত আমাদের দুনিয়ায় যত সিস্টেম আছে, যত প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা এটা মানে এটা বের করার জন্য আমাদের জি কাজে লাগে। তাহলে এটা সবার আগে একটু লিখে নাও যে দুনিয়ার যে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা এটা জানার জন্য আমাদের যে রাশিটা দরকার সেই রাশি হচ্ছে জি। ঠিক আছে, হয়তো বলবা যে আচ্ছা তাহলে আমরা তো জানি যে যে কোনো প্রক্রিয়া তখনই স্বতঃস্ফূর্ত হবে যখন ওই প্রক্রিয়ায় স্থিতিশক্তি কমে যাবে। এটা কিন্তু আমি আগে বলছিলাম, ওই যে রাসায়নিক বন্ধন যখন পড়ে তখন তোমাদের বলছিলাম রাসায়নিক বন্ধন কেন হয়, কারণ রাসায়নিক বন্ধন তৈরি হলে মানে পটেনশিয়াল এনার্জি কমে যায়। আচ্ছা, তাহলে আবার আমাদের এই টার্মটার কি দরকার? আমরা তো জানি যে স্থিতিশক্তি যেখানে কমে যাবে সেটা স্বতঃস্ফূর্ত। আচ্ছা, তাও এই টার্মটার দরকার কারণ হচ্ছে কোথাও আমাদের এমন অনেক সিস্টেম আছে যেই জায়গায় স্থিতিশক্তি কীভাবে কমতেছে বা স্থিতিশক্তি আসলেই কমতেছে কিনা এটা বোঝা যায় না। আমাদের অনেক জায়গায় মানে এমন অনেক প্রক্রিয়া আছে, সিস্টেম আছে যেই জায়গায় স্থিতিশক্তি কমতেছে কিনা এটা বোঝা যায় না। আচ্ছা, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে তাহলে এমন একটা রাশি দরকার যেখান থেকে আমরা যে রাশির মান পজিটিভ বা নেগেটিভ কিছু একটা হলেই আমরা বলতে পারবো এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। তো এই জন্য বিজ্ঞানীরা সবার আগে যে টার্মটা ইউজ করছিল কেমিক্যাল প্রসেসগুলোর ক্ষেত্রে যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা এটা বোঝার জন্য যে টার্ম সায়েন্টিস্টরা সবার আগে ইউজ করছে সেটা হচ্ছে ডেল্টা এইচ। এই জি এর আগের কাহিনী হচ্ছে ডেল্টা এইচ, এগুলো নিয়ে বিস্তারিত বলবো না, হালকা করে বলি। ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়, ডেল্টা এইচ মানে কি? কোনো একটা বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন। যদি ডেল্টা এইচ নেগেটিভ হয় তখন আমরা বলতাম বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া। যদি ডেল্টা এইচ নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া তাপোৎপাদী, তাই তো? আচ্ছা, যদি বিক্রিয়া তাপোৎপাদী হয় তখনই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। এটা হচ্ছে বিজ্ঞানীদের সবার আগের ধারণা, একদম আস্তে আস্তে তো সব কিছু ডেভেলপ করে, সবার আগে বিজ্ঞানীরা এটা ধারণা করছে যে যদি ডেল্টা এইচ নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া তাপোৎপাদী, আর যদি ডেল্টা এইচ পজিটিভ হয় তবে বিক্রিয়া হচ্ছে তাপহারী এবং বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না। বিক্রিয়া তাপহারী, তখনই বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। এখন কথা হলো এই জিনিসটা, হ্যাঁ অনেক বিক্রিয়ার ক্ষেত্রে এটা কাজ করে যে তাপহারী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বাইরে থেকে তাপ দিতে হয় তারপরে বিক্রিয়া হয়, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু আবার অনেক বিক্রিয়া আছে যেগুলো তাপহারী হওয়া সত্ত্বেও স্বতঃস্ফূর্ত। এমন অনেক বিক্রিয়া আছে, এরপরে বিজ্ঞানীরা দেখলো এমন অনেক বিক্রিয়া আছে যেগুলো তাপহারী হওয়া সত্ত্বেও স্বতঃস্ফূর্ত। কথাগুলো লিখে নিও, আমি বারবার বলতেছি, আমি লিখি আর না লিখি তোমরা লিখে নিও। আচ্ছা, তাহলে এরকম বিক্রিয়ার মাঝে একটা এক্সাম্পল দেখি যে কোন বিক্রিয়াটা তাপহারী হওয়া সত্ত্বেও স্বতঃস্ফূর্ত। আচ্ছা, এরকম একটা বিক্রিয়া হচ্ছে তুমি যদি পানির মাঝে সোডিয়াম ক্লোরাইড যুক্ত করো। তোমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা পড়ছো না? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা পড়ছো তো, তোমাদের পড়াইছি। কখন একটা লবণ দ্রবীভূত হয়? যদি হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয় তখনই লবণ দ্রবীভূত হয়, তাই তো? কিন্তু সোডিয়াম, হ্যাঁ মনে আছে তো সব কিছু? আচ্ছা, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি জানো? ল্যাটিস শক্তিটাই হাইড্রেশন শক্তির চেয়ে বেশি। আচ্ছা, এটার আগে দাঁড়াও, দ্রাব্যতার শর্তটা আগে বলে দিই। যদি হাইড্রেশন শক্তির মান এইটা ইজ গ্রেটার দেন ল্যাটিস শক্তি হয় তখন লবণ দ্রবীভূত হয়, তবেই লবণ দ্রবীভূত, বা তবেই খালি দ্রবীভূত হয় লিখলাম, তবেই দ্রবীভূত হয়। কিন্তু এই লবণটার ক্ষেত্রে ল্যাটিস শক্তির মানই হাইড্রেশন শক্তির চেয়ে বেশি। আর হাইড্রেশন শক্তি বিয়োগ ল্যাটিস শক্তি, এটার একটা টার্ম আছে, এটাকে বলে দ্রবণ তাপ, যেটা ডেল্টা এইচ। এই দ্রবণ তাপ ডেল্টা এইচ এটা ইকুয়াল টু হচ্ছে হাইড্রেশন শক্তি বিয়োগ ল্যাটিস শক্তি। হাইড্রেশন শক্তি বিয়োগ ল্যাটিস শক্তি।
ভালো করে বোঝার চেষ্টা করো, অনেক প্যাচ লাগে কিন্তু আমি বারবার বলতেছি। তাহলে শোনো, ভালো করে শোনো। তাহলে যদি হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয় তখন লবণ দ্রবীভূত হয়, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে উল্টা। তাও কেন যেন এই লবণটা দ্রবীভূত হয়? তাহলে তোমাকে যদি বলি, ভালো করে তাকাও, মনে রাখবা হাইড্রেশন শক্তিও একটা নেগেটিভ কোয়ান্টিটি, ল্যাটিস শক্তিও একটা নেগেটিভ কোয়ান্টিটি। এখানে কিন্তু মান নিয়ে তুলনা করছি, দুইটা শক্তি নেগেটিভ। তাহলে এবার তাকাও তো, যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস শক্তির মান বেশি, তার মানে ধরে নাও ল্যাটিস শক্তি হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে -300 জুল, ধরে নেওয়ার কথা বলছি। আর হাইড্রেশন শক্তির মান কম, তাই তো, তার মানে ধরে নাও এটা হচ্ছে -100 জুল। দেখো তো দুইটার মানের তুলনা করো, এটা হবে 100, এটা হবে 300, তাহলে শর্ত মিলছে। তাহলে এবার দেখো তো দ্রবণ তাপ কী হবে, মাঝখানে আবার একটা মাইনাস আছে, তাহলে -100 -300, তার মানে এটা কত আসতেছে, কত, +200 কিলোজুল আসতেছে, তাই তো। তার মানে ডেল্টা এইচ এর মান কি আসলো, পজিটিভ আসলো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দ্রবণ তাপ বা ডেল্টা এইচ পজিটিভ আসছে, তাহলে কি এটা স্বতঃস্ফূর্ত হওয়ার কথা? এই শর্ত অনুযায়ী দেখো তো, ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তখন বিক্রিয়া কী ছিল, অস্বতঃস্ফূর্ত। তার মানে সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে দিছো, বারবার নাড়তেছো, কিন্তু সোডিয়াম ক্লোরাইড আর দ্রবীভূত হচ্ছে না। এই তোমার খুব শখ হয়েছে শরবত খাওয়ার, ঠিক আছে, শরবত খাওয়ার জন্য লবণ দিছো, বাট বারবার নাড়তেছো, সোডিয়াম ক্লোরাইড আর দ্রবীভূত হচ্ছে না। এরকম কি কখনো হয়েছে? হয় নাই তো। তার মানে এই শর্তের মাঝে কোথাও একটা ঝামেলা আছে। তার মানে সোজা কথা, এই শর্তটাই আসলে কি ঝামেলাযুক্ত শর্ত, এই শর্তটা আসলে ঠিক না। এরপরে এই যে এই শর্ত যখন আমাদের কি হচ্ছে রহিত হয়ে গেল, এরপরে বিজ্ঞানীটা যে টার্ম আনছে এটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। আচ্ছা, তাহলে এইটুকু বুঝলাম যে আমাদের তাহলে এই শর্ত আর চলতেছে না। তাহলে এরপরে শর্ত বিজ্ঞানীর কি দিল, যে হ্যাঁ আমরা আসলে এমন একটা রাশি এরপরে দেখলাম গিবস ফ্রি এনার্জি। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলে দাঁড়ো। কথা হচ্ছে তাহলে এটা দুনিয়ার যে কোনো কিছুর জন্যই চলবে, দুনিয়ার যে কোনো প্রক্রিয়ার জন্যই চলবে, দুনিয়ার যে কোনো প্রক্রিয়া জন্যই চলবে। আচ্ছা, কি চলবে সেটাই তো বুঝতেছি না আসলে। দেখো, মনে রাখবা এই যে এত বড় একটা টার্ম গিবস ফ্রি এনার্জি, এটা দিয়ে আমরা বলতে পারতেছি স্বতঃস্ফূর্ত কিনা, কিন্তু মজার কথা হচ্ছে এইটার কোনো ফিজিক্যাল মিনিং নাই। এটা কেমন কথা হলো ভাই? এই দেখো, দুনিয়ার এরকম যত বড় বড় জিনিস আছে সব কিছু কিন্তু এরকম। যেমন হচ্ছে তোমরা এর আগে অর্গ্যানিকে দেখছো রেজোনেন্সের কোনো ফিজিক্যাল মিনিং আছে? রেজোনেন্স যে স্ট্রাকচারগুলো, এগুলো কি সত্যি সত্যি পাওয়া যায়? পাওয়া কিন্তু যায় না। কিন্তু যদি রেজোনেন্সের কাহিনী তুমি ঠিক ধরে নাও, তাহলে অন্য সব কিছু ব্যাখ্যা করা যায়। তো ব্যাপারটা এরকম, এটারও আসলে কোনো ফিজিক্যাল মিনিং নাই, কোনো ফিজিক্যাল মিনিং নাই। আচ্ছা, তাহলে এটা ফিজিক্যাল মিনিং নাই, তাহলে এটাতে কী কাজ? আচ্ছা, এটার ফিজিক্যাল মিনিং না থাকলেও ডেল্টা জি মানে গিবস ফ্রি এনার্জি, দুইটা তাপমাত্রায় গিবস ফ্রি এনার্জি মেপে তাদেরকে বিয়োগ করছো, এটা হচ্ছে মানে মুক্ত শক্তির পরিবর্তন, এটার একটা ফিজিক্যাল মিনিং আছে। ডেল্টা জি বা মুক্ত শক্তির পরিবর্তন, এটার ফিজিক্যাল মিনিং আছে, ঠিক আছে, এটার ফিজিক্যাল মিনিং আছে। এবং এটার ফিজিক্যাল মিনিং কী বোঝায়? এই ডেল্টা জি এর পরিচয় হচ্ছে নেগেটিভ অফ সিস্টেম কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে ব্যবহারযোগ্য কাজ। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে ব্যবহারযোগ্য কৃতকাজ, এভাবে লিখে রাখতে পারো, ব্যবহারযোগ্য কৃতকাজ। এটা আবার কী জিনিস? হ্যাঁ, এগুলো কী শেখাচ্ছেন ভাই? আরে দাঁড়াও সবুর করো, আস্তে ধীরে এগোই, ঠিক আছে, যা বলতেছি এগুলোকে লিখে নাও, বুঝে যাবে ইনশাল্লাহ সব কিছু। তাহলে কী বললাম, যে আমাদের আগের শর্ত চললো না, এই জন্য বিজ্ঞানীরা একটা নতুন শর্তের পিছনে ছুটলো, সেটা হচ্ছে কি গিবস ফ্রি এনার্জি। বাট এটার আবার কোনো ফিজিক্যাল মিনিং নাই, কিন্তু কার ফিজিক্যাল মিনিং আছে? ডেল্টা জি, মুক্ত শক্তির পরিবর্তন, এটার একটা ফিজিক্যাল মিনিং আছে। কি মিনিং? সিস্টেম কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে ব্যবহারযোগ্য কৃতকাজ। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার যে ডেল্টা জি আমরা কীভাবে মাপবো, চলো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, কোনো একটা সিস্টেম স্বতঃস্ফূর্ত বা অস্বতঃস্ফূর্ত এগুলো আমরা কেমনে বুঝি? যেমন দেখো, তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললাম যে একটা পাত্র আছে, ধরো, আচ্ছা এটা একটা কী সিস্টেম, ধরো আমরা হচ্ছে একটা অস্বতঃস্ফূর্ত সিস্টেমের উদাহরণ দিচ্ছি, আমরা হচ্ছে অস্বতঃস্ফূর্ত সিস্টেমের একটা উদাহরণ দিচ্ছি। কেমন সেটা দেখো, ধরো এই জায়গায় গ্যাস আছে, তোমরা এটা পড়ছো, এটা আগে পড়ছো, এই জায়গায় গ্যাস আছে, এই গ্যাসকে, আচ্ছা, আর এই জায়গায় এই যেই পাত্র, সেই পাত্র তো আমাদের মুখটা গোল, এই একদম পাত্রের মতো করে গোল, এই জায়গায় একটা পিস্টন নিছি, ঠিক আছে, পিস্টনটা কিন্তু গোল, ঠিক আছে, এটা পাত্র যেরকম মুখ গোল, পিস্টনটাও গোল, এখানে একটা পিস্টন নিছি এবং পিস্টনটা জাস্ট গ্যাসের উপরে আলতোভাবে দিয়ে রাখছি, কোনো কিছু এখানে আটকাই দিই নাই, পিস্টন উপরে নিচে মুভ করতে পারবে। এরপর তুমি যদি এখানে তাপ দাও, তাহলে স্বভাবতই কী হবে বলো তো? যত তাপ দিবা গ্যাসটা কী হওয়া শুরু করবে?
প্রসারিত হবে। ক্যাচ যত প্রসারিত হবে পিস্টন কি হচ্ছে, হ্যাঁ আগে যেখানে ছিল পিস্টনটা কি হচ্ছে এবার উপরের দিকে ওঠা স্টার্ট করবে। এই যে তার মানে কি, এই তুমি যেই তাপশক্তি দিছো সেই তাপশক্তিটা কোথায় ইউজ হচ্ছে, পিস্টনকে উপরে উঠাতে ইউজ হচ্ছে। তার মানে এটা একটা অস্বতঃস্ফূর্ত সিস্টেম, নিজে নিজে কাজ করতেছে না রে ভাই, তুমি তাপশক্তি দিছো তারপর কাজ করতেছে। এটা একটা অস্বতঃস্ফূর্ত সিস্টেম, বুঝছো? যেটা কি হচ্ছে নিজে নিজে কাজ করতে পারতেছে না, তোমার তাপশক্তি বা তোমার কাজ, তোমার শক্তি ইউজ করে এটা পিস্টনকে উপরে উঠাচ্ছে। আচ্ছা, এবার আসো একটা স্বতঃস্ফূর্ত সিস্টেমের উদাহরণ দিই। একটা স্বতঃস্ফূর্ত সিস্টেমের উদাহরণ দিচ্ছ। আচ্ছা, এই সিস্টেমটাই কোনটা জানো? দেখো এটা খুবই পরিচিত তোমাদের কাছে, এতদিন ধরে পড়ে আসতেছে, এতদিন ধরে আমি পড়াচ্ছি। কোন সিস্টেম? এই যে ড্যানিয়েল যেটা করছে, ড্যানিয়েল যেই কাজ করছে, ড্যানিয়েল কোষ কী করছিল? হ্যাঁ, এখানে নিচে জিঙ্ক সালফেট, তারপরে জিঙ্কের একটা দণ্ড, এই জায়গায় নিচে কপার সালফেট, এখানে নিচে কপারের একটা দণ্ড। আচ্ছা, তুমি বাইরে থেকে কোনো শক্তি দিছো? তা তো দাওনি। তুমি কি করছো? জাস্ট কয়েকটা রাসায়নিক পদার্থ এক জায়গায় করছো। তুমি তো কোথাও ঠেলোনি বা কোনো তাপ শক্তি তো এখানে ইউজ করো নাই, তুমি জাস্ট কয়েকটা রাসায়নিক পদার্থ এক জায়গায় করছো। করার পর এই যে এই পাতটা অটোমেটিক্যালি কী হয়ে যায়, মনে আছে? এই পাতটা অটোমেটিক্যালি এর মধ্যে ডুবালে নেগেটিভ হয়ে যায়, আর এই যে দ্রবণটা পজিটিভ হয়ে যায়। আবার এই পাত্রে কি অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যায়, দ্রবণটা নেগেটিভ হয়ে যায়। তারপরে তুমি যদি জাস্ট একটা তার লাগাই দাও, তুমি এখানে কোন শক্তি পাও? এই বাতি জ্বলে ওঠে, বিদ্যুৎ শক্তি পাও। হ্যাঁ, তার মানে কি তোমার এখানে বাইরে থেকে কোনো তাপ শক্তি দেওয়া লাগছে? কিছু করা লাগে নাই, তুমি কয়েকটা রাসায়নিক পদার্থ এক জায়গায় করছো, অটোমেটিক্যালি তড়িৎ শক্তি, অটোমেটিক্যালি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এটা একটা কি স্বতঃস্ফূর্ত সিস্টেম, তুমি বাইরে থেকে কোনো শক্তি দাও নাই, অটোমেটিক্যালি তড়িৎ শক্তি পাচ্ছ। এটা একটা স্বতঃস্ফূর্ত সিস্টেম। আচ্ছা, এখন কথা হলো যে তাহলে আমাদের ডেল্টা জি মাপবো কেমনে, বা এই সিস্টেমের ক্ষেত্রে আমরা কীভাবে ডেল্টা জি মাপবো, এই সিস্টেমের ক্ষেত্রে কীভাবে ডেল্টা জি মাপবো? আচ্ছা, মাপার আগে বলে দিই এই সিস্টেমের ক্ষেত্রে ডেল্টা জি পজিটিভ আসবে। এই সিস্টেমের ক্ষেত্রে ডেল্টা জি পজিটিভ আসবে, কারণ ডেল্টা জি এর সংজ্ঞা থেকেই এটা বিজ্ঞানীরা বলে দিছে যে আপনি কোনো একটা সিস্টেম যদি স্বতঃস্ফূর্ত কিনা এটা মেজার করতে না পারেন, তাহলে ওই সিস্টেমে ডেল্টা জি মাপেন, যদি পজিটিভ আসে সিস্টেমটা অস্বতঃস্ফূর্ত। আর এই সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি মাপো দেখবা ডেল্টা জি কী আসবে, নেগেটিভ আসবে। চলো আমরা মেপে দেখাবো। তার এটা একটু মাথায় রাখো, যে কোনো সিস্টেমের জন্য ডেল্টা জি পজিটিভ হইলেই সিস্টেমটা অস্বতঃস্ফূর্ত, ডেল্টা জি নেগেটিভ হইলে সিস্টেমটা কি স্বতঃস্ফূর্ত। আচ্ছা, এখন আরেকটা কথা বলতে পারো, ভাই এখানে ডেল্টা জি মাপার কী দরকার? এটা তো দেখেই বুঝতে পারতেছি তাপশক্তি দিচ্ছি, উপর দিকে করতেছে। আচ্ছা, এটা না হয় ইজি সিস্টেম, খুব ইজিলি বোঝা যাচ্ছে, বাট এমন বহুত সিস্টেম আছে, হাজার হাজার কোটি কোটি সিস্টেম আছে যেখানে তুমি ইজিলি বুঝবা না। তখন আমরা কী করি, ওই সিস্টেমে ডেল্টা জি মাপি, যদি পজিটিভ আসে তখন আমরা বলে দিই এটা কি অস্বতঃস্ফূর্ত। আবার দেখো এখানেও বোঝা যাচ্ছে, কিন্তু চলো আমরা একটু মেপে দেখি কী হয়। ঠিক আছে, আমাদের হচ্ছে এখন তাহলে এটাই টার্গেট। আমরা কি করব, আমাদের যে ড্যানিয়েল সেল বা আমরা যে তড়িৎ রাসায়নিক কোষগুলো করছি এই কোষের জন্য আমরা ডেল্টা জি মাপবো এবার। চলো, আর ডেল্টা জি এর সংজ্ঞাটা কি বলছি, যে আমাদের সিস্টেম কর্তৃক ব্যবহারযোগ্য কৃতকাজ, সিস্টেম কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে ব্যবহারযোগ্য কৃতকাজ। আচ্ছা, তার আগে চলো এই ডেল্টা জি মাপার আগে আমাদের একটা জিনিস নিয়ে আইডিয়া লাগবে, এটা হচ্ছে কোষের ভোল্টেজ বলতে কি বোঝায়। এই কোষের ভোল্টেজই দেখি, তোমরা ভোল্টেজ কথাটার সাথে বেশি পরিচিত। কোষের ভোল্টেজ বলতে আসলে কি বোঝায়, এটা কি জিনিস? আচ্ছা, ধরে নাও আমাদের একটা কোষ আছে এই জায়গায়, ধরো এটা হচ্ছে কোষের মাঝে আসলে কি থাকে, দুইটা জাস্ট ধাতব পাত থাকে, আর কিছু না, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা তো জানো। এই যে আমাদের হচ্ছে নেগেটিভ পাত আর একটা হচ্ছে পজিটিভ পাত। এখন থেকে ভালো করে মনোযোগ দিও, নাহলে বুঝবা না কিছু, পরে মুখস্থ করা লাগবে, ফিল পাবা না আসলে ব্যাপারটা কেমন আসছে। কোষ কিন্তু আর কিছু না, এর মাঝে দুইটা পাত থাকে, দুইটা পাত যদি কাছাকাছি এক জায়গায় আনো এটা একটা কোষ। আচ্ছা, ধরে নাও আমি বললাম এই কোষের ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট, এটা মানে কি? এটা মানে হচ্ছে, লিখে নাও, কোনো একটা কোষের ভোল্টেজ বলতে বোঝায় নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে +1 কুলম চার্জ নিয়ে যাইতে বাহ্যিক বলের দ্বারা যে কাজ হয়। নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে +1 কুলম চার্জ নিয়ে যাইতে বাহ্যিক বলের দ্বারা যে কাজ হয়। আগে লেখো, তারপর বোঝাচ্ছি।
তাহলে এই কোষের ভোল্টেজ ধরো 5 ভোল্ট, তার মানে কি, তার মানে হচ্ছে এই কোষের এই জায়গায় একটা তুমি +1 কুলম্ব চার্জ রাখবা, সেটাকে বাহ্যিক বল দিয়ে ঠেলে ঠেলে পজিটিভ পাতে নিয়ে যাইতে তোমার কাজ করা লাগবে 5 জুল। ব্যাপারটা কেমন ধরে নাও, এই যে দেখো এবার ভালো করে দেখাও, ধরে নাও আমাদের এই জায়গায় +q কুলম্ব চার্জ আছে, নেগেটিভ পাতে আমরা +q কুলম্ব চার্জ ছেড়ে দিলাম। আচ্ছা, এটা কি নড়াচড়া করবে কোথাও? করবে না কিন্তু, কারণ কি, এই যে এই নেগেটিভ পাতে কি বিকর্ষণ করতেছে, আর সরি পজিটিভ পাতে কি বিকর্ষণ করতেছে, আর এই নিচের দিকে ঠেলেছে, নড়বে না। এবার তোমার কি করা লাগবে, তার মানে কি এই চার্জের উপরে এই সিস্টেম কোন দিকে বল দিচ্ছে, এই দিকে, এই জন্য তো এখানে লেগে আছে। আচ্ছা, এখানে লেগে আসতে আমার এদিকে বল দিচ্ছে, এবার তুমি হাত দিয়ে কি করবা, এই যে এই জায়গায় হাত দিয়ে এটাকে আটকাবা, হাত দিয়ে এর সমপরিমাণ বল এদিকে দিবা। আমরা কাজ হিসাব করতেছি, ঠিক আছে? হাত দেওয়ার পর কি করবা, এই যে আস্তে 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 এদিকে নিয়ে যাও। মনে আছে স্যারের কথা? স্যার, হ্যাঁ, এই যে স্যারের কথা মনে পড়ছে, ঠিক আছে? এটা কোন সিস্টেম? ডিম সিস্টেম। হ্যাঁ, ডিম সিস্টেম, এই মনে পড়ছে তাহলে সব কিছু। এই ডিম সিস্টেমে কাজ করা লাগবে তোমার এই জায়গা। আচ্ছা, যারা ইউটিউবে ক্লাস করতেছো হয়তো ডিম সিস্টেম বুঝবা না, বাট এটা বুঝো যে কী হচ্ছে, এই জায়গায় হাত দিয়ে ধরবা, আস্তে 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 এই চার্জটাকে কী করবা, এই জায়গায় নিয়ে যাও। ধরে নাও এই বলটা, তুমি যে বলটা দিছো, আর এদিকে এই যে বলটা, এটা ধরো এফ, এই দূরত্ব ধরে নাও হচ্ছে ডি। তাহলে তোমার কাজ কত এই জায়গায়, তোমার বলো যেদিকে, এটা সরানো কিন্তু সেই দিকেই, তাহলে কাজটা কেমন, পজিটিভ কাজ, এফ ডি পরিমাণ কাজ করছো তুমি, এফ ডি পরিমাণ কাজ করছো। কত কুলম্ব চার্জের জন্য, +q এর জন্য। তাহলে ভোল্টেজের সংজ্ঞা তো ছিল 1 কুলম্বের জন্য। তাহলে এখন তুমি লেখো যে q কুলম্বের জন্য আমি কাজ করছি কত, এফ ডি পরিমাণ। অতএব 1 কুলম্বের জন্য কাজ করব কত, এফ ডি বাই কিউ পরিমাণ। এটাই তো সেই ভোল্টেজ, এটাই তো সেই ভোল্টেজের সংখ্যা। 1 কুলম্বের জন্য কৃত কাজ বাহ্যিক বলের দ্বারা। তোমার বলটা হচ্ছে এখানে বাহ্যিক বল, তাহলে এই যে তোমার তার কাজ, তাহলে এখানে কত, এফ ডি বাই কিউ। এবং এটাকেই আসলে এই যে ভি ইকুয়াল টু এফ ডি বাই কিউ, এটা কি অনেকগুলো সূত্র তোমরা চেনো। দেখো, যদি এফ বা এফ ডি এটাকে ডাব্লিউ লেখো, তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এফ ডি তো একটা কাজ, এটাকে যদি ডব্লিউ লেখো, তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। আর হচ্ছে যদি এফ বাই কিউ, এফ বাই কিউ আর কি, এই যে এই জায়গায় কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে তড়িৎ বলরেখা আসছে না, ঠিক আছে? তড়িৎ বলরেখা আসছে, এই এফ বাই কিউ কি আমাদের ই, এফ বাই কিউ হচ্ছে ই। এই যে সূত্রের আরেকটা রূপ হচ্ছে ভি ইকুয়াল টু ইডি। তোমরা দুইটা সূত্র জানো কিন্তু, ভি ইকুয়াল টু ইডি অথবা কি হচ্ছে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, দুইটাই জানো। তাহলে কোষের ভোল্টেজের, আজকে বুঝলা যে কোষের ভোল্টেজ মানে কি, তুমি যদি +1 কুলম্ব চার্জ এখান থেকে এখানে নিয়ে যাও, তোমার দ্বারা যে কাজ হবে ওটাই কোষের ভোল্টেজ। এবার চলো নেক্সট কাজ, কোষের ভোল্টেজের যখন মর্মর্থ বুঝলা, এবার চলো আমাদের যে ডেল্টা জি যেখানে পরিমাপ করবো ওখানে যাই। তাহলে এবার দেখো আমরা কি পরিমাপ করব, ওই ড্যানিয়েল কোষের জন্য বা তড়িৎ রাসায়নিক কোষের জন্য ডেল্টা জি। ভালো করে তাকাও। আচ্ছা, আমাদের কোষে মূলত কি হয়, কোষে কি হয়, আচ্ছা এই যে আমাদের এখানে যে ব্যাটারি দেখাইলাম আর তড়িৎ রাসায়নিক কোষ, দুটো কি সেম জিনিস না? জাস্ট এখানে কি থাকে, একটা দ্রবণ থাকেই তো, আর কিছু না। কিন্তু এখানেও একটা পাত থাকে যেটা কি হয় নেগেটিভ, আবার এখানেও একটা পাত থাকে যেটা কি পজিটিভ। একই জিনিস, এই যে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্ত, আগের বারটা ছিল নেগেটিভ পাত, এই যে পজিটিভ পাত, কোনো দ্রবণ ছিল না। তো আসলে কি হয়, কোষের মধ্যে কিন্তু দ্রবণ থাকে, বাট আমরা ফিজিক্সে এটা কি নাই করে দিই, কারণ ওটা আমাদের দরকার নেই। বাট কেমিস্ট্রিতে এই দ্রবণটা দেখায়, এই জাস্ট। আচ্ছা, এবার তাহলে কি হয়, তুমি যখন তার দিয়ে এটাকে লেগে দাও, তখন কি হয়, নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে ইলেকট্রন যায়, এই বরাবর কি যায়, ইলেকট্রন যায়। আগের বার আমরা কি করছিলাম, নেগেটিভ থেকে পজিটিভে +q কুলম্ব চার্জ নিছিলাম, বাট এখানে কি যাবে, n মোল ইলেকট্রন। এই জায়গায় যাবে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে n মোল ইলেকট্রন। এই কাজটাই আমাদের বের করা লাগবে। তাহলে আমাদের কি কাজ বের করা লাগবে, কোষের নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে n মোল ইলেকট্রন স্থানান্তরিত হতে বা স্থানান্তর করতে সিস্টেমের বল দ্বারা কৃত কাজ। আগের বার ছিল বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এবার কি বের করা লাগবে, সিস্টেমের বল দ্বারা কৃত কাজ। এটা যদি বের করতে পারি, এটাই হবে সেই আমাদের কি হচ্ছে ডেল্টা জি। কারণ ডেল্টা জি কি ছিল, এই যে সিস্টেম কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে কৃত কাজ, তো সিস্টেম তো এটা স্বতঃস্ফূর্তভাবেই করতেছে, ঠিক আছে? এই কাজটা বের করে যদি আমরা এটা নেগেটিভ করি, তাহলে ডেল্টা জি পাবো। চলো এটা বের করি। আচ্ছা, আমরা এই সব কিছু বিষয় দিলাম, এই দ্রবণ বিষয় দিলাম। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা। হ্যাঁ, বলো কে কি বলতেছিল, শোনা যাচ্ছে না আরেকবার। এবার আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে
এর আগের বার কি করছিল, প্লাস কিউ কুলম্ব চার্জকে তুমি ধরে ধরে এদিকে নিয়ে গেছিলা, তাই না? আর এখন কি করা লাগবে, ইলেকট্রনকে তার দিয়ে নিয়ে যাওয়া লাগবে। মনে রাখবা তার দিয়ে যাওয়া যে কথা, এখান থেকে এন মোল ইলেকট্রন এই পাশে যাওয়া, সরাসরি যাওয়া, এটা সেম কথা, দুইটা একদম একই কথা। তার যদি এখানে না থাকতো, ঠিক আছে, তার না থাকলে আসলে কি বলবা যে ইলেকট্রন যাবে না। ধরে নাও কি হচ্ছে, ভোল্টেজ এত বেশি হয়ে গেছে যে ইলেকট্রন কি হচ্ছে আমাদের এখান থেকে দৌড় দিবে, ইলেকট্রন দৌড়তে যাবে, তার দিয়ে না যেয়ে দৌড়তে যাবে, সেম কথা, দুইটা একই কথা, দুই জায়গায় কাজ একই। তাহলে আমাদের দরকার এবার এন মোল ইলেকট্রন। আচ্ছা এবার ভালো করে তাকাও, ধরে নাও আমরা হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, এই একটা ইলেকট্রনের উপরে বলো নেগেটিভ পাথ একে কোন দিকে ঠেলতেছে, মানে এই সিস্টেম এর উপরে কোন দিকে বল দিচ্ছে, ডানে না বামে? অবশ্যই ডান দিকে, কারণ কি হচ্ছে, হ্যাঁ একে বিকর্ষণ ওকে আকর্ষণ হচ্ছে। আর তাহলে তুমি যখন কাজ হিসাব করতে চাও, কাজ হিসাব করার সময় সবসময় সাম্যাবস্থা লাগবে, তো তাহলে তুমি বাহ্যিক বল কোন দিকে দিবা, এই বরাবর, তুমি হাত দিয়ে এখানে কি ক্যাচ ধরার মতো ধরে থাকবা, তারপরে আস্তে আস্তে কি করবা, হ্যাঁ আস্তে 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 এখানে নিয়ে যাবা। এবার কি হচ্ছে, নিয়ে যাইতে যেতে কি এখানে পৌঁছাবা। তাহলে বলো এই দূরত্ব যদি হয় ডি, আর তোমার বলটা যদি হয় এফ, এই যে এদিকে এফ বল ওদিকেও এফ বল, তাহলে সিস্টেমের বল দ্বারা কৃত কাজ কত? সিস্টেমের বল দ্বারা কৃত কাজ এখানে কত, পজিটিভ এফডি না নেগেটিভ এফডি? তুমি তো হাত দিয়ে এদিকে ধরে নিয়ে যাচ্ছ, সিস্টেমের বল যেদিকে সর্বমত সেদিকে, সিস্টেমের বল এদিকে, আর তুমি হাত দিকে আস্তে আস্তে এদিকে নিয়ে যাচ্ছ না, তার মানে কি সর্বমত এদিকে, পজিটিভ পজিটিভ, ঠিক আছে। সিস্টেমের বল দ্বারা কৃত কাজ এই জায়গায়, এখানেও কি হচ্ছে পজিটিভ এফ। তাহলে সিস্টেমের বল দ্বারা কৃত কাজ এফডি, এটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য, তাই তো? তাহলে 1 কুলম্বের জন্য কত হবে, প্লাস 1 কুলম্বের জন্য কাজ কত হবে? ইলেকট্রনের জন্য যদি এটা হয়, তাহলে এটাকে কি করবা, এফডি ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ হবে না? ইলেকট্রনের চার্জের জন্য যদি কৃত কাজ এটা হয়, তাহলে 1 কুলম্বের জন্য কৃত কাজ কত, এফডি বাই ইলেকট্রন, ঠিক আছে, এফডি বাই ইলেকট্রন। এবং এটাই কি হচ্ছে এই কোষের ভোল্টেজ ভি। 1 কুলম্বের জন্য কৃত কাজ, সেটাকে আমরা কি বলি, কোষের ভোল্টেজ বলি। তাহলে এটাই কি হচ্ছে আমাদের সেই কোষের ভোল্টেজ ভি, এটাই সেই কোষের ভোল্টেজ ভি। কিন্তু এই জায়গায় এই ভোল্টেজটাকে আমরা ই সেল দিয়ে লিখি, মনে আছে কতকালে দেখাইছি, তড়িৎচালক বল ই সেল, ঠিক আছে। স্টার্ট করব। আচ্ছা তাহলে বলতেছিলাম যে সিস্টেমের বল দ্বারা কৃত কাজ, একটা ইলেকট্রনকে যদি অ্যানোড থেকে, আচ্ছা এটার নাম কিন্তু ছিল অ্যানোড আর এটা ছিল ক্যাথোড, অ্যানোড থেকে ক্যাথোডে একটা ইলেকট্রন নিয়ে যাইতে কি পরিমাণ কাজ হয়, এফডি। ধরো এটাকে আমরা বললাম ডব্লিউ, এই ডব্লিউটাই আমাদের বের করা লাগবে। আমাদের উদ্দেশ্য কি হচ্ছে, এই ডব্লিউটাই বের করবো এন মোল ইলেকট্রনের জন্য, একটার জন্য না। তাহলে দেখো এবার আমরা যদি প্লাস 1 কুলম্বের জন্য এটাকে ই দিয়ে ভাগ দিই, তখন এটা ভি হয়ে যাবে না? কারণ কিছুক্ষণ আগে দেখলাম যে 1 কুলম্বের জন্য কাজটাকে আমরা কি বলি, কোষের ভোল্টেজ বলি, সেটা এখানে ই সেল। আর এফ ডিকে যদি ডব্লিউ বলি, তাহলে দেখো তো ইকুয়েশন কি আসতেছে, ডব্লিউ ইকুয়াল টু তোমার ই ইন্টু ই সেল। ভালো করে দেখো, ডব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ই সেল। আর এই ডব্লিউটা কি, একটা ইলেকট্রন নিয়ে যাওয়ার জন্য কৃত কাজ। এই ডব্লিউটা হচ্ছে একটি ইলেকট্রনের জন্য, একটি ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে স্থানান্তরের জন্য কৃত কাজ, স্থানান্তরের জন্য কৃত কাজ। এই ডব্লিউটা হলো একটা ইলেকট্রনকে তুমি যদি এখান থেকে এখানে নিয়ে যাও, এই স্থানান্তর করতে সিস্টেম এইটুকু পরিমাণ কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের তো একটা ইলেকট্রন রাখলে হবে না, কয় মোল ইলেকট্রন লাগবে, এর মোল। তাহলে একটা থেকে যদি 1 মোল বানাও, ভালো করে দেখাও, তাহলে এবার তখন ডব্লিউ ইকুয়াল টু কী হবে, এখানে ছিল একটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹। এই জায়গায় ই আছে, ধরো ওটাকে আমরা লিখলাম 1.6 × 10⁻⁹। আর তার সাথে আবার আছে মানে 1 মোল, তার মানে কি এটাকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ দিবা 6.023 × 10⁻23। তার সাথে থাকবে ই সেল, তার সাথে থাকবে ই সেল। এবং এই যে এইটুকু অংশ, এটাই হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, এটাকে আমরা বলি 1 ফ্যারাডে। এইটুকু অংশ হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, এটা দেখো গুণ করে মোটামুটি 96,500-র কাছাকাছি আসবে, ঠিক আছে। তাহলে এইবার এইটুকু অংশকে আমরা এফ লিখে দিলাম, 1 ফ্যারাডে, এফ ইন্টু ই সেল। এফ এর মান কত দেখবা, 96,500 কুলম্ব আসবে, 1 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে 1 মোল রাখলেও তো হবে না, আমাদের কত লাগবে, এন মোল। তাহলে জাস্ট এটাকে এন দিয়ে গুণ করবা। তাহলে অতএব একদম লাস্টে, অতএব এন মোল ইলেকট্রনের জন্য কৃত কাজ কত আসতেছে, অতএব এন মোলের জন্য কৃত কাজ, জাস্ট এন দিয়ে গুণ, এন মোলের জন্য কৃত কাজ, এটা আসতেছে ডব্লিউ ইকুয়াল টু এন এফ ই সেল, ডব্লিউ ইকুয়াল টু এন এফ ই সেল, যেখানে এফ হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে এন মোল মানে কত মোল ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, স্থানান্তরিত ইলেকট্রন, আর ই সেল হচ্ছে কোষের ভোল্টেজ। তাহলে এই তো সিস্টেম কর্তৃক কৃত কাজ বের হয়ে গেল। তাহলে ডেল্টা জি কি ছিল, এটারই নেগেটিভ, নেগেটিভ অফ ডব্লিউ, তার মানে ডেল্টা জি ইকুয়াল টু কি, মাইনাস এন এফ ই সেল,
মাইনাস এনএফ ই সেল। এই যে আমাদের কি হচ্ছে লাখ টাকার সমীকরণ, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ ই সেল। এটা আমাদের এই কোষের জন্য, তড়িৎ রাসায়নিক কোষের জন্য ডেল্টা জি এর মান। আমি শর্টে আরেকবার একদম ধাপে ধাপে বলে দিই। সবার আগে একটা ইলেকট্রনের জন্য কাজ বের করছি, কত আসছে সেটা ডব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ই সেল। তারপরে এক মোলের জন্য কাজ বের করছি, একটা ইলেকট্রনের চার্জকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করছি, এটাকে আমরা এফ লিখছি। তারপরে এন মোলের জন্য কৃত কাজ বের করছি, ঠিক আছে। তাহলে সূত্র প্রুফ হয়ে গেছে। তাহলে আমাদের সেই ইকুয়েশন হচ্ছে এবার ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল। আচ্ছা, আর তুমি যদি প্রমাণ অবস্থায় এটা মাপো, প্রমাণ অবস্থা মানে কি, ওই যে যেই তড়িৎ রাসায়নিক কোষটা নিছো সেখানে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তুমি মেনটেন করছো, আর 1 ATM প্রেশার যদি কোনো দ্রবণ থাকে, আর 1 মোলার ঘনমাত্রা নিছো তার, তখন এটাকে আমরা বলবো ডেল্টা জি নট, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। হ্যাঁ, তখন ইকুয়েশন হবে মাইনাস এন ঠিক আছে, এফ ঠিক আছে, ই সেল না হয় তখন কি হবে, ই নট সেল। ঠিক আছে, তাহলে যে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে মাইনাস এন এফ ই নট সেল। আচ্ছা আচ্ছা, এখন চলো একটা কোষের ক্ষেত্রে আমরা মেপে দেখি যে আসলে এই জায়গায় ই নট সেল কত আর এই যে আমাদের ডেল্টা জি কত। চলো একটা কোষ আমরা দেখি। তাহলে সব কিছু লিখছো তো, মিশিয়ে দিলাম। আচ্ছা, ধরে নাও একটা কোষ দেওয়া আছে, এই জায়গায় বলছে আয়রন থেকে আয়রন 2+, এটা সলিড। আমরা এখন প্রমাণ নিয়ে সব কিছু কাজ করছি, ঠিক আছে। সবসময় যে আমরা এখন প্রমাণ নিয়ে কাজ করতেছি, প্রমাণ দ্রবণ নিয়ে কাজ করতেছি। এই জায়গায় আছে ধরো কপার 2+, এটা 1 মোলার, আর এই জায়গায় আছে কপার সলিড। দেখে বুঝতে পারতো সেটা হচ্ছে একটা কোষ, আর দেওয়া আছে ই এফই থেকে এফই 2+, সরি ই নট, হ্যাঁ এটা হচ্ছে 0.44 ভোল্ট, আর ই নট হ্যাঁ কপার থেকে কপার 2+, এটা হচ্ছে -0.34 ভোল্ট। বলে দিছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা। তাহলে কি করবা, আরেকটা কথা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির মান বের করো। প্রমাণ মুক্ত শক্তির মান কত, তাহলে খুবই ইজি। জাস্ট সবার আগে আমরা ই নট সেল বের করব, ঠিক আছে। সবার আগে যে ই নট সেল, এটা আমরা জানি যে ই নট সেল ইকুয়াল টু ই নট বাম জারণ ডান বিজারণ। এগুলো কতদিন পড়াইছি, বাম জারণ প্লাস হচ্ছে ই নট ডান বিজারণ। তাহলে এই যে বাম পাশে কি আছে, আয়রন, আয়রনের লাগবে জারণ বিভব। আয়রনের কি বিভব দেওয়া আছে, হ্যাঁ জারণ বিভবই দেওয়া আছে। তাহলে আমরা এখানে 0.44 নিলাম, তারপরে প্লাস দিলাম। ডান পাশে কি আছে, কপার, কপারের লাগবে বিজারণ বিভব, কিন্তু এটা কি কপারের বিজারণ বিভব দেওয়া আছে না, জারণটা দেওয়া আছে। তাহলে উল্টাটা বসাও, প্লাস বসায় দাও 0.3, ঠিক আছে। তাহলে এই যে এই দুইটা যোগ করো, কত আসতেছে আমাদের 0.78 ভোল্ট। তাহলে ই নট সেল কি আসছে, পজিটিভ আসছে। তাহলে ওই যে আমরা এখন ডেল্টা জি নট তো জানি, ডেল্টা জি নট ইকুয়াল টু আমাদের এই যে সাধের ইকুয়েশন যেটা এখনই প্রুফ করলাম, মাইনাস এন এফ ই নট সেল। এন এর ভ্যালু এখানে কত, এন এর ভ্যালু পাওয়ার জন্য তোমার বেস্ট ওয়ে হচ্ছে কোষ বিক্রিয়াটা লেখা লাগবে। এই জায়গায় ইজিলি বোঝা যাচ্ছে এটা 2, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে কোষ বিক্রিয়াটা লেখা লাগবে। আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, আর এই জায়গায় কপার 2+, ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে কপার সলিড। এই দুটা যোগ করলেই পেয়ে যাবে কোষ বিক্রিয়া। এখানে আয়রন, তার সাথে Cu2+, এখানে হচ্ছে এই যে এটা তো কাটা গেছে, Fe2+, সাথে আছে কপার। এই হচ্ছে কোষ বিক্রিয়া। এখন তোমার কোষ বিক্রিয়া দেখা লাগবে সর্বোচ্চ আয়নের চার্জ কত। এখানে দেখো সর্বোচ্চ 2 আছে, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2। বাট অনেক সময় এখানে আবার দেখবো সমতা করতে হয়, তখন ঝামেলা হবে। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2, এফ হচ্ছে 96,500, আর ই নট সেল এই যে বের করলা 0.78। তাহলে দেখো ডেল্টা জি কত আসে, -15,540 জুল, তাই তো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এই যে যেহেতু ডেল্টা জি এর মান নেগেটিভ আসছে, তার মানে বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত। ডেল্টা জি নেগেটিভ আসলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। আচ্ছা, কিন্তু আমি আরেকটা বলবো, যদি এখানে প্রমাণ মুক্ত শক্তির মান কত এটা বের করতে না বলতো, তখন তোমরা জাস্ট ই নট সেল দেখেই বলতে পারতা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা। কারণ দেখো ই নট সেল এখানে পজিটিভ আসছে বলেই ডেল্টা জি নেগেটিভ আসছে,
এন আর এফ তো কখনো নেগেটিভ হবে না, এন এর একটা ভ্যালু আছে, এফ এর ভ্যালু পজিটিভ। তাহলে ই নট সেল যখন পজিটিভ হয় তখন ডেল্টা জি নেগেটিভ হয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। তাহলে এটা একটু লিখে নাও, যদি ই নট সেল দেখেই বোঝা যাচ্ছে এই জায়গায় যে ই নট সেল পজিটিভ হয় বা ডেল্টা জি নেগেটিভ হয়, ডেল্টা জি নট নেগেটিভ হয়, তবে এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। খুবই ইজি জিনিস। আচ্ছা আচ্ছা, এরপরে একটা অঙ্ক চলো, এই জায়গায় বলে দিছে একটা বিক্রিয়া, বলছে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা। আচ্ছা ধরে নাও এই যে এই টাইপের বিক্রিয়া, বলছে নিকেল এই জায়গায় সাথে দুইটা আছে সিলভার আয়ন অ্যাকুয়াস, এই জায়গায় নিকেল 2 প্লাস অ্যাকুয়াস আর হচ্ছে সিলভার সলিড, এখানে দুই। আচ্ছা বলে দিছে যে ই নট মানে নিকেলের জারণ বিভব এটা কত, প্লাস 0.25 ভোল্ট, আর সিলভারের বিজারণ বিভব এটা বলে দিছে প্লাস 0.8 ভোল্ট। আচ্ছা কোশ্চিন হচ্ছে এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা। আচ্ছা তুমি হয়তো বলবা যে যারা নতুন পড়তেছে অধ্যায়, যারা আগে পড়ছো তারা তো জানোই সব, নতুন যারা পড়তেছো তারা হয়তো ভাববা যে আমরা তো কোষ নিয়ে এতক্ষণ কাজ করলাম, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা বা কোষটা হবে কিনা, বাট এখন আবার বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে তোমার ধরে নেওয়া লাগবে যে এরকম একটা কোষ আছে, সেই কোষের কোষ বিক্রিয়া হচ্ছে এটা। তোমার মনে করা লাগবে কি যে এরকম একটা কোষ আছে, যেই কোষের জারিত কি হচ্ছে এখানে নিকেল, তার মানে নিকেলটা হচ্ছে অ্যানোড, যেই কোষের অ্যানোডে আছে নিকেল আর এখানে নিকেলের একটা দ্রবণ, আর ক্যাথোডে আছে হচ্ছে সিলভার আর সিলভার আয়নের কোনো একটা দ্রবণ, তারপরে এই দুইটাকে তার দিয়ে লাগাই দিছো। হ্যাঁ এখন কোশ্চিন হচ্ছে কি এই বাতি জ্বলবে কিনা, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে চলবে, নাহলে চলবে না, জ্বলবে না, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চিন। তাহলে আসলে সবার আগে আমাদের ই নট সেল বের করা লাগবে। ই নট সেল হচ্ছে ই নট বাম জারণ প্লাস ডান বিজারণ, এটা কিন্তু আরেকটা সূত্র আছে গতদিন বলছি, তোমরা চাইলে ওটা দিয়েও করতে পারো যেটা খুশি। তাহলে দেখো বাম পাশে কি আছে, এই যে বাম পাশে কি আছে নিকেল, নিকেলের জারণ বিভব লাগবে, এটা কি বিভব দেওয়া আছে, নিকেল ইলেকট্রন ত্যাগ করছে, হ্যাঁ জারণ বিভবই দেওয়া আছে, তাহলে 0.25, তারপরে সূত্রের পজিটিভ দিলাম। ডান বিজারণ, ডান পাশে আছে সিলভার, সিলভারে কি বিভব দেওয়া আছে, ইলেকট্রন গ্রহণ, তার মানে কি বিজারণ বিভবটা দেওয়া আছে, তাহলে উল্টোটা বসাইতে হবে -0.8, ঠিক আছে। তাহলে দেখো তো দুইটা করে কি হয়, নিশ্চয়ই কি আসবে, ই নট সেল নেগেটিভ আসবে, কত হইলো, হ্যাঁ -0.55, ঠিক আছে, এত ভোল্ট। তাহলে যেহেতু ই নট সেল নেগেটিভ আসছে, তার মানে ডেল্টা জি কি আসবে পজিটিভ, তার মানে এই বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। তাহলে এই বিক্রিয়া তার মানে কি এই কোষ আসলে এক্সিস্ট করে না, তুমি যদি এই কোষ বানাও এটা কাজ করবে না, বাতি জ্বলবে না এই জায়গায়, তার মানে এই বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে। আচ্ছা তাহলে এরকম বিক্রিয়া থেকে না দিয়ে আরও হচ্ছে এরকম দিতে পারে, ওই যে একদম প্রথম দিকে পড়ছিলাম মনে আছে, জিঙ্কের পাত্রে কপার সালফেট রাখা যাবে কি না, সলভ করতাম এগুলো এক লাইনে, কিন্তু এটা এরকম অঙ্ক দিয়েও দিতে পারে। দেখো এটা আমি চাইলাম, হ্যাঁ 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 এই মনে আছে তো, তাহলে আচ্ছা এখানে আয়রন আর নিকেলের আরেকটা ছিল, আচ্ছা লিখে দিই। ধরো বলছে নিকেলের পাত্রে কপার সালফেট রাখা যাবে কিনা, আগে তো জাস্ট এক লাইনে অ্যান্সার বলতে, এখন আবার করে দেখাই দেওয়া লাগবে, রাখা যাবে কিনা। হ্যাঁ আর এখানে দেওয়া থাকবে যে আমাদের কপারের বিজারণ বিভব এটা দেওয়া থাকবে 0.34 ভোল্ট, আর কিছুক্ষণ আগে যে নিকেলেরটা ইউজ করলাম না, এখনই তো নিকেলেরটা ইউজ করছিলাম, নিকেলের, হ্যাঁ নিকেল থেকে নিকেল 2 প্লাস 0.25 ভোল্ট এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে বলো আমাদের মনে আছে কি এটা কখন রাখা যাবে কখন রাখা যাবে না, শুধু শাড়ির নিচে পাত্র মনে রাখলেই তো হবে না। হ্যাঁ আচ্ছা আর কি ছিল এই জায়গায়, আমরা আসলে কি ভয় করতেছি জানো, আমরা ভয় করতেছি যে রাখার পরে এই বিক্রিয়াটা যেন না হয়ে যায়, রাখার পরে এই বিক্রিয়াটা যেন না হয়ে যায়, কি বিক্রিয়া, নিকেল কপার 2 প্লাস, নিকেল 2 প্লাস আর কপার,
এই বিক্রিয়া কখন হয়? যখন একটা কোষ থাকে, তাই তো। এই পাশে থাকবে নিকেল, নিকেলের দ্রবণ, এখানে থাকবে কপার, কপারের দ্রবণ। এই বিক্রিয়াটা তখন হয় না যখন একটা কোষ থাকে, কোষের কোষ বিক্রিয়া। তো আমরা ভয় পাচ্ছি যদি এই নিকেলের পাত্রে কপার সালফেট রেখে দেই, তখন যদি এই বিক্রিয়া আবার হয়ে যায়, তার মানে কি নিকেল ইলেকট্রন ত্যাগ করে পাত্র ক্ষয় হওয়া শুরু করবে। হ্যাঁ, আমরা আসলে এটাই ভয় পাচ্ছি যে এই বিক্রিয়াটা যেন না হয়ে যায়। তাহলে আমাদের মূলত বের করা লাগবে এই বিক্রিয়া হবে কি না। তাহলে এই বিক্রিয়া কখন হয়? যখন ই নট সেল পজিটিভ হয়। ই নট সেল হচ্ছে ই নট বাম জারণ প্লাস ই নট ডান বিজারণ। দেখো তো তাহলে এই বিক্রিয়া হবে কিনা, বামে কি আছে? আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবা, তোমরা তো কি হচ্ছে পরীক্ষায় এত কিছু আঁকার সুযোগ পাবে না। আমি হয় এখানে আঁকাই দিলাম যে নিকেলটা হচ্ছে অ্যানোড, নিকেল বাম পাশে আছে। তুমি মনে রাখবা সব সময় পাত্র হবে অ্যানোড, পাত্র সবসময় অ্যানোড। কেন পাত্রকে অ্যানোড বানাইলাম? কারণ দেখবা এই পাত্র কি হচ্ছে, যদি বিক্রিয়া হয় পাত্র উপরের দিকে থাকে, ঠিক আছে। যেটা পাত্র, যে যেমন নিকেল, নিকেল আর কপারের মাঝে, নিকেল কিন্তু উপরের দিকে আছে, এই জন্য এটার জারণ প্রবণতা বেশি, কপার নিচের দিকে আছে। যাই হোক, তোমার এত কিছু মনে রাখা লাগবে না। তুমি কি মনে রাখবা? পাত্র সবসময় অ্যানোড, ঠিক আছে, পাত্র সবসময় অ্যানোড। আচ্ছা, তাহলে এখানে পাত্রটাকে নিকেলের পাত্র, তাহলে সবার আগে নিকেলের হবে কি, বাম পাশে আছে নিকেল, নিকেলের জারণ, কিন্তু কি বিভব দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে, তাহলে 0.25। আর ডান বিজারণ, ডান পাশে কপার, কপারের কি বিভব দেওয়া আছে? বিজারণই দেওয়া আছে, তাহলে 0.34। হ্যাঁ, দুটো যোগ করো, কত হয় আমাদের? 9, 3 আর 2 হচ্ছে 5, 0.59 ভোল্ট। যেহেতু ই নট সেল পজিটিভ আসছে, তার মানে এই বিক্রিয়াটা হবে। বিক্রিয়া যদি হয় তার মানে কি, পাত্র ক্ষয় হয়ে যাবে, তার মানে রাখা যাবে না, রাখা যাবে না। আর তুমি যদি এরকম করার পরে যদি কনফিউশন লেগে যায়, আহা কি হলো এটা, তখন কি করবা? ওই যে শাড়ি মাথায় আনবা, এই শাড়ি মাথায় আনো। কি হচ্ছে? হ্যাঁ, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পেলো হায় কোথাকার হাজি। আর লাগবে না। আচ্ছা, তাহলে দেখো আমাদের মূল সূত্র কি ছিল? শাড়ির নিচে পাত্র থাকলে রাখা যাবে। তাহলে এই জায়গায় কে কে আছে? আমাদের কপার আর হচ্ছে নিকেল। কই? ও আচ্ছা, এই জায়গাটায় নিকেল থাকে। ও আচ্ছা, এটা মনে রাখা লাগবে, এই জায়গাটায় নিকেল থাকে, ঠিক আছে, এই জায়গাটায় নিকেল থাকে, মাথায় রাখা লাগবে। আচ্ছা, তাহলে নিকেল যেহেতু আমাদের কি হচ্ছে, শাড়ির উপরে আছে, তার মানে কি রাখা যাবে না। শাড়ির নিচে পাত্র থাকলে রাখা যেত, আর পাত্র এই জায়গায় উপরে, এমনি মিলায়ও নিতে পারো পরে তুমি চাইলে, ঠিক আছে। তাহলে লাস্টে একটা কথা লিখে নাও, যাদের কনফিউশন লাগতেছে আবার একটা কথা লিখে নাও। পাত্র সবসময় অ্যানোড, এটা তো লিখছই। আর একটা কথা লেখো, যদি ই নট সেল পজিটিভ হয়, যদি ই নট সেল পজিটিভ হয়, তবে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত এবং পাত্রে রাখা যাবে না। তা এইবার চলো, আচ্ছা আর একটা কোশ্চেন লেখো। বলছে ফেরাস সালফেটের দ্রবণ জিঙ্কের দণ্ড দিয়ে নাড়ানো যাবে কিনা। একই জিনিস, দণ্ড দিয়ে নাড়ানো যাবে কিনা। হ্যাঁ, বলে দিছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে প্লাস 0.76 ভোল্ট, আর ই নট এপি থেকে এপি 2+। হ্যাঁ হ্যাঁ, কি বললা? বল। হ্যাঁ, কিন্তু তোমাকে এটা দেখাই দেওয়া লাগবে, ই নট সেল বের করে দেখাই দেওয়া লাগবে, ঠিক আছে। ই নট সেলটা বের করে দেখাই দেওয়া লাগবে, কারণ ধরো এটা 5 মার্কের কোশ্চেন আসছে, অবজেক্টিভ আসলে তো এমনিই বলবা, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে প্লাস 0.44 ভোল্ট। আচ্ছা, ওই যে তুর্য বললো যে এমনি বলা যায় যাবে না, কেমনে বললো সেটা? এই মনে রাখবা, পাত্র ইকুয়াল টু দণ্ড, ঠিক আছে, পাত্র ইকুয়াল টু দণ্ড। এখানে কিসের দণ্ড? জিঙ্কের দণ্ড। তাহলে দেখবা যে পাত্র শাড়ির নিচে আছে নাকি, এই আমাদের কি হচ্ছে, উপরের দিকে জিঙ্ক আছে, দেখো উপরের দিকে আমাদের জিঙ্ক আছে। তুমি যদি লেখো এই জায়গায়, আবার আমি লিখতে চাচ্ছিলাম না, আচ্ছা যাই হোক, হ্যাঁ, এলো যেন ফিরে, তাই তো। এই যে তারপরে কি দেখতে পাচ্ছ, এখানে পাত্র কোনটা? জিঙ্ক। তাহলে জিঙ্ক কি হচ্ছে, পাত্র যেহেতু শাড়ির উপরে আছে, তার মানে কি হচ্ছে, রাখা যাবে না। শাড়ির নিচে পাত্র থাকলে রাখা যেতে পারে, যেহেতু উপরে আছে, তাহলে এই যে অবজেক্টিভের আনসার হচ্ছে এমনি রাখা যাবে না। এবার চলো এখানে একটু করে দেখাও, যে আমরা জানি ই নট সেল এটা ইকুয়াল টু ই নট বাম জারণ প্লাস ই নট ডান বিজারণ। আচ্ছা, তাহলে এবার
হ্যাঁ, সবসময় পাত্র কি হয়? অ্যানোড, তাই তো? পাত্র সবসময় অ্যানোড। আর যেহেতু পাত্র ইকুয়াল টু দণ্ড, তাহলে এখানে দণ্ড কোনটা? জিঙ্ক, তার মানে জিঙ্ক হবে অ্যানোড। তাহলে অ্যানোডে হয় জারণ, এখানে কি বিভব দেওয়া আছে? জারণ বিভবই দেওয়া আছে, তাহলে প্লাস পজিটিভ দিলাম। তারপরে ডান পাশে কি আছে? আয়রন, আয়রনের নেওয়া লাগবে বিজারণ বিভব, বাট আছে কোন বিভব? জারণ বিভব দেওয়া আছে, তার মানে কি উল্টাটা বসাবা, জাস্ট -0.44। দেখো তো কত আসে? পজিটিভ আসবে, তাই তো? 0.36 আসবে, এত ভোল্ট। তাহলে যেহেতু ই নট সেল পজিটিভ, তাহলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, তার মানে কি ক্ষয় হয়ে যাবে, রাখা যাবে না। তাহলে যেহেতু ই নট সেল পজিটিভ, সেহেতু সরি, এখানে কি রাখা না তো নাড়ানো, হয় নাড়ানো যাবে না, সেহেতু নাড়ানো যাবে, চামচ ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জারণ বিভব বিজারণ বিভবের মানগুলো মুখস্থ রাখা লাগবে না, কিন্তু তুমি দুইটার মনে রাখতে পারো। একটা হচ্ছে জিঙ্কের, কারণ হচ্ছে যে ড্যানিয়েলসের এই দুইটা ধাতু ইউজ হয়, এই জন্য এই দুইটা মাথায় রাখতে পারো। একটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব, এটা +0.76 ভোল্ট, আর একটা কপারের বিজারণ বিভব, ঠিক আছে। এই দুইটা তুমি চাইলে মাথায় রাখতে পারো, +0.34 ভোল্ট। আর অন্যগুলো মাথায় রাখা লাগবে না, ঠিক আছে। অন্যগুলো সেভাবে লাগবে না, সবগুলো কোশ্চেনে দেওয়াই থাকবে, এই দুটো মাথায় রাখতে হবে। আচ্ছা, লাস্ট একটা দেই, কোশ্চেন দেই, এটা তোমরা অ্যান্সার বলবা, ঠিক আছে। সেটা হচ্ছে যে ম্যাঙ্গানাস সালফেট টিনের পাত্রে রাখা যাবে কি না, এরকমই তো ছিল কোশ্চেনটা। হ্যাঁ, ম্যাঙ্গানাস সালফেটের দ্রবণ, MnSO4 এর দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে কি না। আর তোমাকে বলে দিছে, এই একদম ইনট সেল বের করে দেখাবা, বলে দিছে ই থেকে M2+, এটা দেওয়া থাকবে, আর একটা হচ্ছে সেন থেকে SN2+, 1.18 ভোল্ট, আর একটা হলো 0.137 ভোল্ট। বলো দেখি তোমরা। আচ্ছা, হ্যাঁ শিহাব, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা রাখা যাবে, কারণ কি যে আচ্ছা, এটা কেন দিলাম জানো? এই যে ম্যাঙ্গানিজ কিন্তু আমাদের ওই যে শাড়ির মধ্যে নাই ওইভাবে, তুমি একটু কষ্ট করে ওই শাড়ির মধ্যে ম্যাঙ্গানিজটা লিখে নিও, ঠিক আছে। ম্যাঙ্গানাস আয়নটা ওই শাড়ির মধ্যে কোথাও একটা লিখে নিও, দেখবা তাহলে শাড়ি থেকেই করতে পারবে। আর যদি শাড়ি না জানো, তাহলে ইনট সেল বের করা লাগবে, ইনট বাম জারণ প্লাস হচ্ছে ইনট ডান বিজারণ। তোমাদের কাজ হচ্ছে ওই শাড়ির ভিতরে ম্যাঙ্গানিজ কোথায়, এটা একটু মাথায় রাখি। আচ্ছা, তাহলে বলো, পাত্র সবসময় কি হয়? অ্যানোড। পাত্র এখানে কি? টিন। আচ্ছা, টিনের তো জারণ বিভবই দেওয়া আছে, তাহলে +0.137। আচ্ছা, আর এই জায়গায় কি হচ্ছে? এটার হবে বিজারণ, কিন্তু এটার কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে, তার মানে উল্টে যাবে, সো -1.18 ভোল্ট। বুঝছো তো? তাহলে দেখো কত আসছিল শিহাব, কত যেন বলতে? 1.043 ভোল্ট আছে। তাহলে যেহেতু ই নট সেল নেগেটিভ, সেহেতু ই নট সেল নেগেটিভ মানে হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, তার মানে রাখা যাবে, সেহেতু রাখা যাবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে নার্নস্টের সমীকরণ পড়ব। এতদিন ধরে দেখো সবসময় ই নট নিয়ে কাজ করছি, এই যে এখানে ই নট দিতে ভুলে গেছি, সবসময় দেখো ই নট নিয়ে কাজ করছি, প্রমাণ অবস্থা। যদি প্রমাণ অবস্থা না হয়, তখনই আমাদের হেল্প করবে নার্নস্টের সমীকরণ। এটা ইনশাল্লাহ আগামী দিন পড়বো। তাহলে সবাই ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।